আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন দারুণ সব গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প গুপ্তধনের সন্ধান। শরতের বিকেল। কলকাতার গোল পার্কের এক পুরনো বাড়ির বারান্দায় বসে সিগারেট টানছিলেন বিশিষ্ট গোয়েন্দা অর্ণব বসু। তার চোখে চিন্তার ছায়া। হঠাৎ একটি ডাকপিয়ান এসে হাজির। বাবু, আপনার নামে চিঠি। অর্ণব চিঠিটা খুলে পড়লেন। অদ্ভুত সেই চিঠিতে লেখা, জনাব অর্ণব বসু, আমার দাদুর পুরনো জমিদার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। রাতের বেলা কারা যেন হাঁটে, দেয়াল থেকে শব্দ হয়। দাদুর মৃত্যুর আগে তিনি বলেছিলেন গুপ্তধন আছে, কিন্তু সেটা শুধু সত্যিকারের বুদ্ধিমান লোক খুঁজে পাবে। আপনি যদি আসেন আমি কৃতজ্ঞ থাকব। কুন্তল রায়, শিমুলগাছি, নদিয়া। অর্ণব হালকা হাসলেন। একসাথে রহস্য আর গুপ্তধনের গন্ধ, এমন কেস হাতছাড়া করা যায় না। তিনি সিদ্ধান্ত নিলেন পরদিনই রওনা হবেন শিমুলগাছির উদ্দেশ্যে। পরদিন সকাল। কলকাতা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে উঠে পড়লেন অর্ণব। ট্রেন ছাড়ার মুহূর্তে তিনি জানালার পাশে বসে চোখ বুঝলেন। তার মানসপটে ঘুরপাক খাচ্ছিল চিঠির ভাষা। দেয়াল থেকে শব্দ হয়, গুপ্তধন, মৃত্যুর আগে বলা কথা। 4 ঘন্টা পর ট্রেন থামে কৃষ্ণনগরে। সেখান থেকে জিপ করে অর্ণব পৌঁছান শিমুলগাছি, নদিয়ার এক অচপল্লী। মেঘলা আকাশ, কুয়াশার চাদর আর শীতল বাতাস, সবকিছু যেন অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে। গ্রামে ঢুকতেই এক বয়স্ক লোক এগিয়ে এসে বললেন, আপনি কি অর্ণব বাবু? কুন্তল বাবু আপনার জন্য অপেক্ষা করছিলেন। চলুন, আমি নিয়ে যাচ্ছি। জমিদার বাড়ির নাম রায়বাড়ি। 3 তলা বাড়ি, বিশাল উঠোন, পুরনো দিনের কারুকার্যখচিত কাঠের দরজা। সিঁড়িগুলো যেন শতাব্দীর ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে। দেয়ালে সাদা রঙের চিরচেনা ভাঙন, ছাদের কোণে বাদুড় ঝুলছে। বাড়িতে ঢুকে অর্ণব দেখলেন এক যুবক তার দিকে এগিয়ে আসছে। নমস্কার, আমি কুন্তল রায়। আপনার লেখা পড়ে খুব মুগ্ধ, তাই ভাবলাম আপনার সাহায্য চাই। কি সমস্যা হচ্ছে জিজ্ঞেস করলেন অর্ণব। কুন্তল বলল, দাদুর মৃত্যুর পরেই শুরু হয়েছে সবকিছু। রাত 2টার দিকে দরজায় কারা যেন টোকা দেয়, দেয়ালের ভেতর থেকে কেউ যেন হাঁটে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দাদুর ঘরের জানালার বাইরে প্রায় রাতেই দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু গেলেই কিছু নেই। অর্ণব চুপচাপ শুনলেন, তারপর বললেন, আজ রাতেই আমি এই বাড়িতে থাকব, তখনই বোঝা যাবে ব্যাপারটা কি। রায়বাড়ির দোতলার দক্ষিণ পশ্চিম ঘরে অর্ণবের থাকার ব্যবস্থা করা হয়। ঘরটা বেশ পুরনো, দেয়ালে ঠাকুর দেওয়া ছবি, খাটের পাশে দাঁড়ানো কাঠের আলমারি, আর জানালার বাইরের বাগানটা যেন দুঃস্বপ্নের মতো চুপচাপ দাঁড়িয়ে। রাত 11টা। সমস্ত বাড়ি নিঃশব্দ। কুন্তল এবং পরিবারের বাকিরা তাদের ঘরে। অর্ণব একটি টেবিল ল্যাম্প জ্বালিয়ে চুপচাপ বসে আছেন, হাতে ছোট নোটবুক, চোখ জানালার দিকে। 12টা বাজতেই হঠাৎ শুরু হলো ঠান্ডা হাওয়ার গুঞ্জন। জানালার কাঁচ যেন ঠকঠক করে কাঁপতে লাগলো। বাইরে হালকা কুয়াশার মধ্যে কি যেন নড়ছে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় 3 বার টোকা পড়ল। অর্ণব সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলে দেখলেন কেউ নেই। শুধু করিডোরে ছড়ানো ধুলো, দেখা গেল অদ্ভুত কিছু পায়ের ছাপ। ছোট ছোট পা, যেন শিশুর, কিন্তু ছাপগুলো উল্টো দিকে। তিনি ধীরে ধীরে সেই ছাপ অনুসরণ করতে লাগলেন। ছাপগুলো তাকে নিয়ে গেল দোতলার একটি বন্ধ ঘরের সামনে। ঘরটি তালা দেওয়া। হঠাৎ ভিতর থেকে শোনা গেল শিশুর কান্না। অর্ণব চমকে উঠলেন। এই ঘরে তো কেউ থাকে না। কুন্তল তো বলেছিল ঘরটা বন্ধ বহু বছর। তিনি পকেট থেকে টর্চ বার করলেন এবং ধীরে ধীরে নিচে নেমে এলেন কুন্তলের ঘরের সামনে। কুন্তল, ফিস ফিস করে ডাকলেন। কুন্তল দরজা খুলে অবাক হয়ে বলল, কি হয়েছে? অর্ণব বললেন, তোমার বাড়ির ওই তালা দেওয়া ঘরটা।
ভিতর থেকে শিশুর কান্নার আওয়াজ এলো। কুন্তলের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ওটা ওটা দাদুর ঘর। উনি মারা যাওয়ার ঠিক আগেই ওই ঘর তালাবদ্ধ করে দেন। তখন থেকেই কেউ ঢুকিনি। অর্ণব চুপচাপ বললেন, কাল সকালে সেই ঘরটা খুলতে হবে। পরদিন সকাল। শিমুলগাছির আকাশ আজ মেঘে ঢাকা। ঠান্ডা বাতাসে তালগাছগুলো যেন ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে কোনো গোপন বার্তা দিচ্ছে। অর্ণব, কুন্তল এবং বাড়ির পুরনো কেয়ারটেকার হরিপদ একসাথে দাঁড়িয়ে রইলেন সেই তালাবদ্ধ ঘরের সামনে। এই চাবিটা তখন দাদুর সিন্ধুকে পাওয়া গিয়েছিল, বলল কুন্তল। অর্ণব ধীরে ধীরে তালা খুললেন। চিটচিট করে দরজাটা খুলতেই একটা পচা গন্ধে ভরে গেল চারপাশ। ঘরের ভিতরে ঢুকতেই অর্ণব দেখলেন দেওয়ালে পুরনো সব ছবি, জমিদারকালীন পুরুষদের। ঘরের এক কোণায় একটি ভাঙা খাট, আর পাশে কাঠের ছোট একটি সিন্দুক। জানালা বন্ধ, ধুলোর স্তর যেন বছরের পর বছর জমে আছে। হঠাৎ খাটের নিচে কিছু যেন নড়ল। অর্ণব সঙ্গে সঙ্গে নিচু হয়ে দেখলেন একটা পুরনো খেলনা ঘোড়া, কাঠের তৈরি, কিন্তু সেটা এমনভাবে রাখা যেন কেউ ওটা নিয়ে খেলছিল সম্প্রতি। অর্ণব চোখ সরাতেই দেখলেন সিন্দুকের পাশে কিছু খোঁড়াখুঁড়ির চিহ্ন। তিনি কুন্তলকে বললেন, এই মেঝেতে কিছু চাপা দেওয়া হয়েছে। কি কেউ এখানে কিছু খুঁড়েছে? কুন্তল মাথা নাড়ল, না তো, অন্তত আমাদের কেউ নয়। অর্ণব একটি ধাতব রড নিয়ে আসতে বললেন। কুন্তল আনে। অর্ণব মেঝের সেই অংশে আঘাত করতেই ঠন ঠন শব্দ। নিচে কিছু আছে। 5 মিনিট খুঁড়ে তোলা হলো একটি লোহার বাক্স। ধুলো মুছে খুলতেই দেখা গেল একটি চিঠি, একটি পুরনো তামার মুদ্রা, আর একটি অদ্ভুত হাতের লেখা মানচিত্র। চিঠিটা খুলে পড়া শুরু করলেন অর্ণব। লিখেছেন কুন্তলের দাদু। যে এই চিঠি পড়ছ তাকে বলছি, রায় পরিবারের অতীত রক্তে রঞ্জিত। এই বাড়ির নিচে আছে এক গুপ্তধন, কিন্তু সেটা অভিশপ্ত। একবার খুঁজতে গিয়ে আমার বন্ধু হরনাথ নিখোঁজ হয়ে যায়। রাতের বেলা যেটা হাঁটে সেটা মানুষ নয়। যদি তুমি সাহসী হও তবে মানচিত্রে দেখানো পথে যাও, কিন্তু মনে রেখো, যত কাছেই যাও মৃত্যুর ছায়া তত ঘনায়। কুন্তলের মুখ ফ্যাকাশে। তাহলে কি দাদু জানতেন এখানে কিছু লুকানো? অর্ণব শান্তভাবে বললেন, এটাই কেসের শুরু। এখন মানচিত্র ধরে তদন্ত শুরু করতে হবে, কিন্তু তার আগে জানতে হবে হরনাথ কোথায় হারিয়ে গিয়েছিলেন, আর সেই রাতের হাঁটাহাঁটি আসলে কারা করে। বিকেলের আলো নিঃশেষ হয়ে আসছে। ঘড়িতে 5টা বাজে। অর্ণব টেবিলের উপর ছড়িয়ে রেখেছেন সেই প্রাচীন হাতের লেখা মানচিত্রটা। কুন্তল আর হরিপদ দাঁড়িয়ে পাশে। মানচিত্রে দেখা যাচ্ছে রায়বাড়ির পাশের তালবাগান পেরিয়ে দক্ষিণ দিকে একটা কুঁজো, তারপরে একটা পুরনো শ্মশানঘাটের দিকে পথ গেছে। সবশেষে চিহ্ন দেওয়া একটা গুহার মতো কিছু, যার পাশে লেখা, যেখানে ছায়ারা কথা বলে সেখানেই ধন ঘুমায়। অর্ণব ফিসফিস করে বললেন, এটা শুধু একটি গুপ্তধনের মানচিত্র নয়, এটা একটা মৃত্যু ফাঁদও হতে পারে। চল আজ রাতেই তালবাগান পর্যন্ত দেখে আসি, তারপর সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ। রাত 9টা। 3 জন বের হলেন হাতে টর্চ আর একটি ছোট কুড়াল নিয়ে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝিঁ পোকার আওয়াজ। তালবাগানে ঢুকতেই হঠাৎ হাওয়া যেন থেমে গেল। বাতাসের ভেতর একটা কাঁপুনি। হরিপদ ফিসফিস করে বলল, বাবু, এই বাগানে আগে কখনো এসেছেন? অনেকে বলে এখানে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করেও পালায়। কেউ থাকে চোখ জ্বলজ্বলে করে দেখে। অর্ণব কিছু না বলে টর্চ ফোকাস করলেন সামনে। 3টে গাছ পেরিয়ে হঠাৎ দেখা গেল একপাশে ছোট একটা কুঁজো, চারপাশে ঘাসে ঢাকা, ধারে একটি পুরনো কাঠের চৌকি, পাশে পড়ে আছে জংধরা একটি পাথরের স্তূপ। অর্ণব সেই চৌকির নিচে একটা খাঁচা দেখতে পেলেন, ছোট, ভাঙা, যেন কোনো কিছু বা কাউকে আটকে রাখা হয়েছিল। হঠাৎ বাতাসে একটা কর্কশ আওয়াজ ভেসে এলো, গরর, ছুঁইস না। কুন্তল ভয়ে জমে গেল। কে কে বলল এটা? অর্ণব দ্রুত টর্চ ঘোরালেন চারপাশে। কেউ নেই। তিনি নিচু হয়ে কুজোর ধার ঘেঁষে কিছু খোঁজার চেষ্টা করছিলেন, তখনই হরিপদ চিৎকার করে উঠল, সাবধানে বাবু, পেছনে কেউ। অর্ণব ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই একটা ছায়া যেন গাছের আড়াল থেকে সরে গেল, মানুষের মতো দেখতে,
কিন্তু মুখটা অস্পষ্ট। আলো পড়তেই চোখের জায়গায় দেখা গেল দুটো গর্ত। অর্ণব ধাওয়া করলেন, কিন্তু ছায়াটা যেন বাতাসের সঙ্গে মিশে গেল। তারা হুঁশ ফিরে পান কিছুক্ষণ পরে। এই ছায়া যদি মানুষের না হয় তবে কি? কুন্তল বলল দম বন্ধ করে। অর্ণব দৃঢ় কণ্ঠে বললেন, গুপ্তধনের রক্ষাকর্তা শুধু ছায়া নয়, সে একটা অভিশাপ। কিন্তু আমরা থামব না। কাল রাতেই আমরা মানচিত্রের শেষ বিন্দু, সেই গুহার সন্ধানে যাব। পরদিন রাত 10টা। চারদিকে গভীর অন্ধকার নেমে এসেছে। শিমুল গাছের আকাশটা আজ আরো বেশি ভারী লাগছে, যেন কোনো অজানা ভয় ছড়িয়ে আছে বাতাসে। অর্ণব, কুন্তল আর হরিপদ প্রস্তুত। সঙ্গে আছে লণ্ঠন, দড়ি, টর্চ, মানচিত্র এবং ছোট কিছু খনন করার সরঞ্জাম। এবার তাদের গন্তব্য তালবাগান পেরিয়ে পুরনো শ্মশানঘাটের পেছনের সেই গুহা। তালবাগান অতিক্রম করতে করতে আবার শুনতে পেল তারা সেই পরিচিত আওয়াজ, উ উ গর্রর। কিন্তু এবার তারা থামেনি। তিনজন নির্ভয়ে অন্ধকার ফুঁড়ে এগিয়ে গেল। শ্মশানঘাটে পৌঁছেই দেখা গেল একপাশে ভাঙা একটি শিব মন্দির, আর তার পেছনের ঝোপঝাড়ের মাঝখানে মুখ খোলা একটি গুহা, ছোট কিন্তু ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। গুহার প্রবেশপথে পাথরে খোদাই করা কিছু লেখা, অপবিত্র হৃদয়ে প্রবেশ মানেই মৃত্যু। হরিপদ কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, আমি আর যাব না, আমি বাইরেই থাকি। অর্ণব আর কুন্তল ভিতরে ঢুকলেন। গুহার মাটি নরম, ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। ভেতরে একসময় গিয়ে পথ দুটোতে ভাগ হল। মানচিত্র অনুযায়ী বাঁদিকের পথই সঠিক। এগোতেই দেখা গেল গুহার দেয়ালে খোদাই করা পুরনো ছবি, রাজারানী, সৈনিক, আরেকজন লোক যাকে বেঁধে রাখা হয়েছে, এবং তার পেছনে অদ্ভুত ছায়ামূর্তি, যেন সেই ছায়া চুরি করছে তার প্রাণ। অর্ণব ফিসফিস করে বলল, এই ছবিগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কেউ বা কিছু এই গুপ্তধনের পাহারাদার। হয়তো সেই ছায়া আসলে এক ধরনের আত্মা। হঠাৎ তাদের টর্চ নিভে গেল। গুহার ভিতরে ছায়া নড়ছে। কুন্তল কাঁপা গলায় বলল, অর্ণবদা, কেউ আছে। একটা কড়কড়ে আওয়াজ, তারপর আবার সেই পরিচিত গলা, যারা সত্য জানে না তারা বাঁচে না। এক ঝলকে সামনে দেখা গেল ছায়ামূর্তিটা এবার স্পষ্ট। লম্বা, কালো কাপড়ে ঢাকা, মাথা নিচু, চোখ নেই, কিন্তু গলা থেকে বেরোচ্ছে কুজোর মতো গভীর আওয়াজ। কুন্তল মাটিতে পড়ে গেল। অর্ণব দ্রুত মানচিত্র বের করে সামনে ধরলেন। সঙ্গে সঙ্গে ছায়াটা থেমে গেল, চোখ নেই, তবু যেন তাকিয়ে আছে। তখনই ছায়াটা হঠাৎ গর্জে উঠল, গুহা কেঁপে উঠল। পথ ঠিক, কিন্তু হৃদয় প্রস্তুত তো। অর্ণব শান্ত গলায় বললেন, আমি সত্য খুঁজছি, ধন নয়। এক মুহূর্ত স্থিরতা, তারপর সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। এক নতুন পথ উন্মুক্ত হল, যার শেষে মাটির নিচে একটি ছোট দরজা। অর্ণব ধীরে ধীরে সেই দরজা খুললেন। ভিতরে আলো ঝলমল করছে, তামা, রূপো, সোনার মুদ্রা, পুরনো অস্ত্র এবং একটি কাঠের পেটিকা, যাতে রাখা আছে রায় পরিবারের আসল ইতিহাস। কুন্তল স্তব্ধ। এটাই কি গুপ্তধন? সে জিজ্ঞেস করল। অর্ণব বললেন, এটা শুধু ধন নয়, এটা ইতিহাস, এটা ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, এটা অভিশপ্ত সত্য যা শুধু সাহসীরাই জানতে পারে। রায়বাড়ির এক নিঃসঙ্গ সন্ধ্যা। অর্ণব আর কুন্তল গুহা থেকে ফিরে এসেছেন। হরিপদ তাদের দেখে হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু অর্ণবের চোখে ঘুম নেই। টেবিলে ছড়িয়ে রেখেছেন সেই পেটিকার নথি, রায় পরিবারের পূর্বপুরুষদের চিঠি, ডায়েরি এবং একটি গোপন দলিল। চোখে পড়ে 1798 সাল, রায় রাজপরিবার। জগৎ রায়, তৎকালীন জমিদার, ব্রিটিশদের হাতে ক্ষমতা বিক্রি করেন। নিজের নিরাপত্তা ও ধন সম্পদের বিনিময়ে গ্রামের শতাধিক কৃষককে ধরিয়ে দেন ইংরেজদের হাতে, যাদের পরিণাম হয় মৃত্যু। সেই রাতে গ্রামের একজন বৃদ্ধা, যাকে মায়ার মা বলা হতো, রাজবাড়িতে এসে অভিশাপ দেন, তোমার ধন থাকবে কিন্তু রক্তে মাখানো, তোমার উত্তরসূরিরা ছায়ার মতো হারিয়ে যাবে। অর্ণব ডায়েরির প্রতিটি লাইন পড়ে যাচ্ছিলেন নিঃশব্দে। আরেকটি চিঠিতে লেখা, 1734 সালে আমার ভাই হরনাথ গুহার পথ খুঁজে পায়, কিন্তু ফিরে আসে না। আমি জানি সেই ছায়া মায়ের আত্মা নয়, বরং সেই সব হত্যাকাণ্ডের শিকার মানুষদের ক্রোধ।
তারা একসাথে একটি সত্তা হয়ে গেছে, এক অভিশপ্ত ছায়া। কুন্তল স্তব্ধ হয়ে বসে শুনছিল। তাহলে আমাদের পরিবার অপরাধী? অর্ণব শান্তভাবে বলল, তোমার পরিবার ইতিহাসের অংশ, কিন্তু তুমি কি করবে সেটাই তোমার পরিচয় গড়বে। কুন্তলের চোখে জল। এই গুপ্তধনের কি হবে? অর্ণব বললেন, সবচেয়ে সঠিক হবে স্থানীয় সরকার, প্রত্নতত্ত্ব বিভাগ এবং ইতিহাসবিদদের হাতে তুলে দেওয়া, যাতে সবাই জানতে পারে সত্য, আর এই অভিশপ্ত ইতিহাস নতুন প্রজন্মের শিক্ষা হয়ে ওঠে। কয়েকদিন পর রায়বাড়ি খনন করে খোলা হয়। স্থানীয় প্রশাসন, সংবাদপত্র আর ইতিহাসবিদদের ভিড়। কুন্তল সরকারকে সব দান করে, আর অর্ণব, তিনি ফিরে যান কলকাতার নিজের ছোট অফিসে, আবার কোনো নতুন কেসের অপেক্ষায়। তার ডেস্কে রাখা সেই মানচিত্রের কপি, নিচে লেখা, সত্য, সাহস ও প্রয়াস, এ তিনেই লুকিয়ে থাকে মানব জাতির আসল গুপ্তধন।